ভাবনার জানালা, লাল সবুজের ছবি আঁকে বাউলের সুরে স্বপ্ন বুনে, বাংলাকে ভালোবেসে, এই বাংলাকে ভালোবেসে আজ বাংলার অগ্রযাত্রায় ভরে ওঠে অন্তর। সোনালী প্রান্তর, সোনালী প্রান্তর, সোনালী প্রান্তর, সোনালী প্রান্তর। স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি দেশের দক্ষিণ প্রান্তের জেলা খুলনায়। তুলে ধরছি খুলনা জেলার উপর তথ্যচিত্র। খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10টি জেলার বিভাগীয় সদর দপ্তর। ঢাকা চট্টগ্রাম নগরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগর। খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রূপসা, ভৈরব এবং ময়ূর নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে খুলনা নদী বন্দর অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্পনগরী হিসেবে ডাকা হয়। ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। খুলনা জেলাকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। খুলনা জেলার নামকরণেও কিছু মতভেদ রয়েছে, তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। এছাড়া অনেক বিজ্ঞজনদের মতে কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মাণ করেছে বেশ কিছু শিক্ষা অবকাঠামো। দর্শক, আমরা কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেবের সাথে। এটি একটা উপকূলীয় এলাকা। এখানে প্রাকৃতিক দুর্যোগের সাথে খুব নিয়মিতই যুদ্ধ করে, লড়াই করেই এই এলাকার মানুষজন তারা সংগ্রাম করে বেঁচে থাকে। সেরকম একটি জায়গা এবং এই কলেজটি এখানে অনেক শুধু মেয়েদের কলেজ, মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে তারা আবাসিক হোস্টেলেও খুব কষ্ট করে থেকে পড়াশোনাটা করে। সেরকম জায়গায় একটি ভবন আমাদের 6তলা খুব সুন্দরভাবে আমরা শেষ করেছি। সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ এই প্রকল্পের আওতায় 6তলা ভবনটি নির্মিত হয়েছে। এখানে আমাদের 5টি ল্যাব রয়েছে, সুন্দর প্রশস্ত ক্লাসরুম রয়েছে, ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে, ছেলে মেয়েদের সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। আমাদের এই ভবনটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখন বজ্রপাত নিরোধক যে সিস্টেমটা সেটা আমরা এখন এই ভবনে ইনস্টল করেছি। এই জন্য বজ্রপাতের মতো যে দুর্যোগ সেখান থেকেও আমরা আমাদের ছাত্রীরা এটা রক্ষা পাবে। আচ্ছা, আর যদি কোনো কারণে ভবনে আগুন লাগে সেই ক্ষেত্রে কি হবে? জি ধন্যবাদ। আগুন লাগার ক্ষেত্রে আমাদের কিন্তু 2টি সিঁড়ি রয়েছে এখানে, দুই পাশে 2টি সিঁড়ি, প্রশস্ত সিঁড়ি, এবং আমাদের প্রত্যেকটা ফ্লোরে আমাদের ফায়ার ফাইটিং সিস্টেম যেটা সেটা আমাদের আছে এখানে। সেক্ষেত্রে আমাদের আগুন লাগলেও আমরা খুব দ্রুত এখান থেকে বের হতে পারবে এবং আগুন নেভানোর যে ব্যবস্থা সেটা আমাদের এখানে রয়েছে। দর্শক, আমরা আছি খুলনা জেলার দাকুপ উপজেলায়। আপনারা আমার পেছনে যে কলেজটি দেখতে পাচ্ছেন এই কলেজটি হচ্ছে সরকারি লাউডুব বাজুয়া কৈলাসগঞ্জ ডিগ্রি মহিলা কলেজ। এই কলেজটি 3টি ইউনিয়ন বা 4টি ইউনিয়নের সমন্বয়ে, অর্থাৎ সেই সময় 1994 সালে 4টি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গণ মিলে এই কলেজটি স্থাপন করেন এবং এই কলেজটিতে বর্তমানে ছাত্রীর সংখ্যা আছে প্রায় 700। আর এই কলেজটি এই উপজেলার একমাত্র সরকারি কলেজ। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে।
কথা বলছি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে। কি নাম আপনার? আমার নাম প্রকৃতি মণ্ডল উপমা, দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ। বর্তমান সরকার এরকম আপনাদের এই দুর্গম এলাকাতে সুন্দর একটি ভবন দেওয়ার মাধ্যমে আপনাদের শিক্ষার প্রসারে সুযোগ সৃষ্টি করেছে। তো এই কলেজের আগের পরিবেশ এবং বর্তমান পরিবেশ আপনি কিভাবে দেখেন? আগে কলেজটার অবস্থা যা ছিল তার থেকে এখন কলেজের অবস্থা অনেক উন্নতি হয়েছে। আর আমরা অনেক শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, তারা অনেক ভালোভাবেই আমাদের পড়াচ্ছে। আগে যতটা ছিল তার থেকে এখন আস্তে আস্তে আরও বেশি উন্নতি হচ্ছে। ভবনটা যেমন উন্নত হয়েছে, আমরাও একটা উন্নত হোস্টেল চাই, যাতে সবাই শিক্ষার্থীরা ভালোভাবে থাকতে পারে এবং ভালোভাবে এখানে পড়াশোনা করতে পারে। আর বর্ষার সময় যে সমস্যাটা হয়, জল পড়ে, জলের কারণে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়, সেই সমস্যাটা যাতে না হয় সেই কারণে আমাদের একটা হোস্টেলের খুবই দরকার। কি নাম আপনার? ঐশী রায়। আপনারা কোথায় থেকে আসেন এবং কিভাবে এরকম দুর্গম এলাকায় পড়তে আসেন? আমরা এই কলেজে অনেক দূর দূরান্ত থেকে ছাত্রীরা আমরা সবাই পড়তে আসি। আমরা এখানকার এখানে মেয়েরা তো রয়েছে, আর আশেপাশে আমরা বহু দূর দূরান্ত থেকে আসছি। বর্ষাকালে অথবা প্রাকৃতিক দুর্যোগ যখন শুরু হয় তখন কিভাবে আসেন? প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের এখানে এসে ক্লাস করাটা খুবই মুশকিল, আমাদের এজন্য হোস্টেলে থাকাটা খুবই জরুরি হয়ে পড়ে। কিন্তু আমাদের এখানকার যে হোস্টেল আছে তা জরাজীর্ণ একটা হোস্টেল, যেখানে একটা রুমে 2 থেকে 3 জন থাকা মুশকিল, আমরা সেখানে খুবই কষ্ট করে 7 থেকে 8 জন বাস করছি। এতে আমাদের পড়ালেখার তো ক্ষতি হচ্ছে, বৃষ্টির পানি ঢোকে আমাদের ঘরে, আমাদের বইপত্র খাতাপত্র সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। গত বর্ষার সময় একটা কথা আমি না বলে পারছি না, আমরা 4 বান্ধবী একসাথে কলেজে আসছি। রাস্তা দুর্যোগের কারণে খুবই পিচ্ছিল ছিল। আমার এক বান্ধবী পা স্লিপ করে সে পড়ে যায়, আমার আরও একটা বান্ধবী তাকে বাঁচানোর জন্য যায়, আমরাও তাকে সাহায্য করতে চাই, কিন্তু তখন এরকম হয়েছে যে আমরা সবাই পড়ে গেছি। এরকম একটা অবস্থা, এত খুব খারাপ অবস্থা। এজন্য আমাদের হোস্টেলে থাকাটা তো আবশ্যক হয়ে পড়ে। এইভাবে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকাটা খুবই কঠিন। দর্শক, আমরা আছি খুলনা জেলার দাকুপ উপজেলায়। আমরা যে কলেজটিতে অবস্থান করছি সেই কলেজটি হচ্ছে সরকারি লাউডুপ বাজুয়া কৈলাসগঞ্জ ডিগ্রি মহিলা কলেজ। কথা বলছি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষর সাথে। কি নাম আপনার? আমি নিরাপদ মণ্ডল। আচ্ছা, আপনাদের এখানে একদম দুর্গম এলাকায় এত সুন্দর একটি কলেজ স্থাপিত হয়েছে এবং বর্তমান সরকার নান্দনিক একটি ভবন দিয়েছে। এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটেছে আপনি মনে করেন? অনেক ভালো হয়েছে, কারণ আমাদের এখানে বড় ভবন ছিল না, শিক্ষার আসলে পরিবেশ খুব খারাপ ছিল। এখন খুব ভালো হয়েছে, আমরা পড়াশুনো করার জন্য উপযুক্ত ক্লাসরুম পেয়েছি, বিজ্ঞান ভবন পেয়েছি, যাতে করে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন ঘটতে পারে। সেই কারণে আমরা এই বিজ্ঞান ভবন পাওয়ার ফলে আমরা অনেক উপকৃত হয়েছি। দর্শক, আমরা আছি খুলনা জেলার দাকুপ উপজেলায়। আমরা যে স্কুলটিতে আছি সেই স্কুলটির নাম হচ্ছে বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং এই এলাকার সবচেয়ে প্রাচীন বিদ্যালয় এটি। এই বিদ্যালয়টি 1920 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। মাথার বেনি তুই গলা আর হার, তুই গলা ওরে তিহি লেখে দণ্ড না দেখিলে, লেখে দণ্ড না দেখিলে সকলি আন্ধার, দয়াল কি বলিব রে। কি নাম তোমার? স্যার জয়ী রায়।
বর্তমান সরকার তোমাদের সুন্দর একটি নান্দনিক ভবন দিয়েছে। ইয়েস স্যার। এই ভবন দেওয়ার কারণে শিক্ষার পরিবেশ কেমন হয়েছে, আগে কেমন ছিল? স্যার শিক্ষার পরিবেশটা অনেক উন্নয়ন হয়েছে। এই যে আমরা পাশেই দেখতে পাচ্ছি আমাদের ভবনটা আগে অনেক খারাপ ছিল, যার ফলে দুর্যোগের সময় আমাদের অনেক অসুবিধা হতো এবং তখন যখন মানে ঝড় বাদল বৃষ্টি হতো তখন আমাদের ওখানে পড়তে অসুবিধা হতো। কিন্তু এখন বর্তমানে 5 তলা ভবন হয়ে আমাদের শিক্ষার মান অনেকটা উন্নতি ঘটেছে, কারণ এখানে আমরা যখন পড়াশোনা করি দুর্যোগের সময় আমাদের কোনো অসুবিধা হয় না, বাট আগে আমাদের অনেক অনেক অসুবিধা হতো। এখন আমাদের 5 তলা ভবনে আমরা অনেক সুন্দর পড়াশোনা করতে পারছি এবং আমাদের শিক্ষকরাও অনেক ভালোভাবে আমাদের সব কিছু করছে, যার ফলে আমাদের শিক্ষার অনেকটা উন্নয়ন ঘটেছে। তোমার নাম কি? আমার নাম রিজু মণ্ডল। তুমি কি মনে করো, তোমাদেরকে বর্তমান সরকার এত সুন্দর একটি ভবন দিয়েছে, বর্তমান সরকারের কাছে আর কি বলার আছে? বর্তমান সরকার আমাদের এই 5 তলা ভবন দিয়েছেন, এজন্য তাদের কাছে আমাদের আমরা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কাছে। আগে আমাদের এখানে পড়াশোনা করতে গিয়ে দুর্যোগের সময় অনেক অসুবিধা হতো, কিন্তু এখন আমাদের এই 5 তলা ভবনটি দিয়ে আমাদের এখন পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না। দর্শক, আমরা কথা বলছি খুলনা জেলার দাকুপ উপজেলার বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেয়ের সাথে। আপনার কাছে জানতে চাইব, বর্তমান সরকার আপনাদের সুন্দর একটি ভবন দিয়েছে, এই ভবন পাওয়ার কারণে শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটছে আপনি মনে করেন? হ্যাঁ, নিঃসন্দেহে আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের বিদ্যালয়ে উপজেলার মধ্যে সর্বাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে, কিন্তু এই ভবন হওয়ার পূর্বে 2020 সালের 10 জানুয়ারি এই ভবনের উদ্বোধন হয় এবং 29 মে 2022 এই ভবন নির্মাণ কার্যক্রম শুরু হয় এবং আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি। আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো পালন করতে আমরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। তবে এই 5 তলা ভবনটা পাওয়ার ফলে, যেটা আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামাঙ্কিত করেছি বঙ্গবন্ধু ভবন, এই বঙ্গবন্ধু ভবন বাজু ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সহ এত অঞ্চলের শিক্ষার্থীদের উপকৃত করছে। কারণ আমাদের এটা এসএসসি সেন্টার, আমাদের এসএসসি সেন্টার চালাতে খুব অসুবিধা হতো। এক কথায় এই ভবন পাওয়ার জন্য আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি এবং আমরা মাননীয় সরকারের কাছে কৃতজ্ঞও বটে। দর্শক, এখন দেখুন বাজুয়া সুরেন্দ্রনাথ দত্ত কলেজের উপর একটি চিত্র। কি করে পাবো তো মারে, তাই ভাবি দিন রজনী, মনের ভাব প্রকাশ করি কথাই দিহিয়া রাহাগিনী। এসকে দিল দো রিয়ার পানি, এসকে দিল দো রিয়ার পানি, ভাটি ছেড়ে বয়ু যান, মন মজা হালে ওরে বাউলা গান। দর্শক, আমরা আছি খুলনা জেলার দাকুপ উপজেলায়, কথা বলছি সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ শ্যামল রায়ের সাথে। আপনার এই যে বাজুয়া ইউনিয়নের কলেজ এবং বর্তমান সরকার আপনাদেরকে কিছু ভবন দিচ্ছে, আরও কিছু দিবে, হ্যাঁ, তো এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ এই উপকূলীয় এলাকা বা দুর্যোগপূর্ণ এলাকায় আপনার শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটবে আপনি মনে করেন? এটা অনেক উন্নয়ন ঘটবে। আমাদের এই ঐতিহ্যবাহী বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ 1972 সালে স্থাপিত এবং আজকে আমাদের এই পাড়া মহল্লায় এমন কোনো বাড়ি নেই যেখানে এই সুরেন্দ্রনাথ কলেজ থেকে শিক্ষিত হয় নাই ছেলেমেয়েরা। এবং আমাদের এই কলেজের থেকে ডিসি সহ শুরু করে বিভিন্ন সরকারি বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী আমাদের এই কলেজ থেকে গেছে, সেটা আমাদের একটা গর্বের বিষয়। এবং আজকে আমাদের বর্তমান যে সরকার আমাদের এই যে ভবনটি দিয়েছেন, এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আমরা আছি খুলনা জেলার ভৈরব নদীর তীরে, অর্থাৎ যেই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে খুলনা শহর। আর এখানে বিকালবেলা, অর্থাৎ এই বিআইডব্লিউটি এর ঘাটে বিকালবেলা বা অন্যান্য ছুটির দিনে পর্যাপ্ত পরিমাণ দর্শক আসে বা দর্শনার্থী আসে, তাদেরকে সেবা দিয়ে থাকে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। চলুন আমরা বিআইডব্লিউটি ঘাটের উপর একটু চিত্র দেখে আসি। দর্শক, আমরা আছি খুলনা জেলার ভৈরব নদীর তীরে বিআইডব্লিউটি এর ঘাটে, যেই ঘাট সবসময় মুখরিত থাকে
দর্শকদের আনাগোনা বা পর্যটকদের আনাগোনা। আমরা কথা বলছি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের একজন কর্মকর্তার সাথে। কী নাম আপনার? মোশাররফ হোসেন। আচ্ছা, আপনারা এসব এলাকায় যেই ভ্রমণকারীরা আসে তাদেরকে কিভাবে সেবা দেন? প্রচুর দর্শনার্থী আসেন ভ্রমণে। এখানে নৌকা থাকে, জেটিগুলো আছে, তারপর পল্টনগুলো আছে, এখানে প্রচুর লোক ঘোরাফেরা করে। তাদেরকে আমরা সার্বিক নিরাপত্তা বিধান করে থাকি এবং যে দোকানপাট আছে আশেপাশে সেখান থেকে কোনো প্রকার পচাবাসি খাবার খাওয়াতে না পারে এবং বেশি মূল্য নিতে না পারে। নৌকায় যেন কোনো প্রকার বেশি টাকা না নিতে পারে, নির্ধারিত মূল্য নেয়। এসব বিষয়ে আমরা সবসময় নজরদারি রেখে থাকি। যারা বিদেশিরা আসে তারা ম্যাক্সিমামই খুলনার বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করে থাকে। তারা আমরা হোটেলে যাই এবং তাদেরকে খোঁজখবর নেই। আমাদের যেহেতু এটা মেট্রোপলিটন সিটির ভিতরে, মেট্রোপলিটন পুলিশ বিদেশিরা থাকলে সেখানে গার্ডের ব্যবস্থা থাকে। দর্শক, আমি কথা বলছি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের এডিশনাল এসপি নাদিয়া ফারজানা ম্যামের সাথে। আপনার কাছে জানতে চাইব, পর্যটন শিল্প বিকাশে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা কতটুকু? যে কোনো জায়গায় মানুষ যখন ট্যুরে যায় সবার আগে চিন্তা করে যে ওই জায়গাটা আসলে কতখানি নিরাপদ। তো ওই নিরাপত্তার চিন্তাটা মাথায় রেখেই আমরা এই জন্য প্রচারে নেমেছি যে ট্যুরিস্ট পুলিশ এখানে আছে, বাংলাদেশ একটি সেফ জায়গা, ঘুরে বেড়ানোর ক্ষেত্রে এই জিনিসটা যদি আমরা প্রচার করতে পারি তাহলে দেশি এবং বিদেশি পর্যটকের কাছে বাংলাদেশকে নিরাপদ হিসেবে তুলে ধরতে পারবো। প্রচার না করলে তো বাইরের দেশের লোকজন জানবে না আসলে বাংলাদেশের সার্বিক অবস্থাটা কি। তারপরও প্রথম ক্ষেত্রে বাংলাদেশের একটা পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে আমরা ঘুরে বেড়ানোর জন্য ট্যুরিস্ট পুলিশের অবস্থান আছে, ট্যুরিস্ট পুলিশ কী কী কাজ করছে এবং কিভাবে একজন পর্যটককে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ সাহায্য সহযোগিতা করে এবং কতখানি তার কাজের ক্ষেত্র, এই জিনিসটা প্রচারণার মাধ্যমে জানাচ্ছি। দর্শক, এতক্ষণ দেখেছেন দেশের দক্ষিণ প্রান্তের জেলা খুলনার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। श्रावण गगने घोर घन घटा।